আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ ৮ মাসের বিরতির পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা আইফোন 14 প্রো ম্যাক্সের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই টেকনো স্পার্ক 10কে নিয়ে কথা বলবো। অনেকেই ভাবছেন টেকনোকে কেন আইফোনের সাথে কম্পেয়ার করছি। আশা করি সেটি এই ফোনটির ডিজাইন সেকশনে ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, বরাবরের মতো ক্যামেরার পেছনে ওমরকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া। আপনারা দেখছেন টেকহোম। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ক্যামেরা হাউজিং দেখে বোঝাই যাচ্ছে আইফোন থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ডিজাইন করা, যার জন্য আমরা মূলত টেকনোকে আইফোনের সাথে কম্পেয়ার করেছি। টেকনো এখানে যথেষ্ট চেষ্টা করেছে আইফোনের একটা ভাইব দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে হিতে বিপরীত মনে হয়েছে। সত্যি বলতে মানুষের হাসাহাসির ভয়ে লোক সমাগমে এটা দিয়ে কারোর সাথে ফোনে কথা বলিনি। যাই হোক, ব্যক্তিগত আলাপচারিতা বাদ দিয়ে ফোন নিয়ে কথা বলা যাক। আপাদমস্তক প্লাস্টিকের তৈরি এই ফোনটির রিয়ার প্যানেলটা ম্যাট ফিনিশড। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলার। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করে, যার আনলক স্পিড এভারেজ মানের। বাম পাশে থাকছে ট্রিপল কার্ড স্লট, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল এসডি কার্ডও ইউজ করা যাবে। আপার পোর্শনটা একদমই ফাঁকা। বটম পোর্শনে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং লাউড স্পিকার গ্রিল। মজার ব্যাপার হলো এর ইয়ারপিসটিও সেকেন্ডারি লাউড স্পিকার হিসেবে কাজ করে, তবে এটি আহামরি কিছু নয়, লাইক স্টিরিও স্পিকারের মতো নয়। এই ফোনটির ওজন 202 গ্রাম এবং থিকনেস বা পুরুত্ব 8.4 মিলিমিটার। আর এটি পাওয়া যাবে মেটা ব্ল্যাক, মেটা হোয়াইট, মেটা ব্লু এবং স্ক্রিন অরেঞ্জ কালারে। টেকনো স্পার্ক 10-এ থাকছে 6.6 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল উইথ ওয়াটার ড্রপ নচ। এটি একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি মাত্র 267 পিপিআই, যার ফলে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে শার্পনেসের ঘাটতিটা কিছুটা হলেও চোখে পড়বেই। আর এটি যেহেতু বাজেট ফোন, তাই এর চিন, বেজেল এবং নচ নিয়ে কোনো প্রকার অভিযোগ করার সুযোগ নেই। তবে একটি জায়গায় আপত্তি রয়েছে, সেটি হচ্ছে এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোথাও কোনো তথ্য পেলাম না। সম্ভবত এর ব্রাইটনেস 500 নিটসের আশেপাশেই রয়েছে, যা ডিরেক্ট সানলাইট ইউজের জন্য যথেষ্ট নয়, বরং কিছু কিছু সিচুয়েশনে প্যারাদায়কও বটে। তবে স্বস্তির ব্যাপার হলো এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকায় টাচ রেসপন্স এবং স্মুথনেস যথেষ্ট ভালো পেয়েছি, এবং ডিসপ্লের কালার একুরেসি, ভিউইং অ্যাঙ্গেল নিয়েও কোনো অভিযোগ নেই। তবে প্রত্যাশার জায়গা রয়েছে, যেমন এখানে ওয়াটার ড্রপ নচের পরিবর্তে যদি পাঁচুল ক্যামেরা কাটআউট দেওয়া হতো এবং চিনটা আরেকটু নেরো রাখা হতো, দেখতে ভালো লাগতো। আরও ভালো লাগতো যদি ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3-এর মতো লো কোয়ালিটির কোনো প্রোটেকশন গ্লাস ইউজ করা হতো। এবার কথা বলি এই ফোনটির সবচেয়ে উইক বা দুর্বল পয়েন্ট নিয়ে, আর সেটি হচ্ছে এই ফোনটির মগজ, কলিজা, হার্ট অথবা প্রসেসর। উইক বলছি এই কারণে, এটি দেখতে আইফোনের ছোট ভাই হলেও পারফরমেন্সের দিক থেকে একদমই দুর্বল, কেননা এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G37 প্রসেসর। এটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টা-কোর চিপসেট, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। আর এতে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। এই ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্ট 8GB র্যামের সাথে 128GB স্টোরেজে। সেই সাথে থাকছে গিমিকি ফিচার খ্যাত 8GB এক্সটেন্ডেড র্যাম বাড়িয়ে নেওয়ার সুবিধা। আসলে এই এক্সটেন্ডেড র্যাম আদৌ কোনো কাজে আসে কিনা তা কেবল আল্লাহ মালুম। তবে আমার কাছে এই ব্যাপারটা অনেকটা বকরি দিয়ে হাল চাষ করার মতোই মনে হয়। G37 এর পারফরমেন্সের কথা বললে এটি মূলত এন্ট্রি লেভেলের একটি চিপসেট, যা আপনার দৈনন্দিন কাজবাজ যেমন ফেসবুক, ইউটিউব স্ক্রলিং, নেট ব্রাউজিং, ফোন কল আদান প্রদান ইত্যাদির জন্য এটিকে পারফেক্ট বলা চলে। তবে একসাথে অনেকগুলো অ্যাপস রান করলে কিছুটা ল্যাগের দেখা পেতে পারেন। এছাড়া 8GB র্যাম থাকার সুবাদে মাল্টিটাস্কিং মোটামুটি স্মুথ ছিল বলা যায়। বাই দ্য ওয়ে, প্রসেসরের মডেল নাম্বারে জি লেখা দেখে কেউ আবার আনন্দে কেঁদে দিয়েন না, কেননা G37 গেমিং এর জন্য মোটেও শক্তিশালী বা মানানসই কোনো প্রসেসর নয়। তবে এটি দিয়ে একদমই যে গেমিং করা যাবে না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। এতে ফ্রি ফায়ার বা এরকম ছোটখাটো গেমগুলো অনায়াসে খেলা যাবে। সফটওয়্যার সেকশনে এতে ইউআই হিসেবে থাকছে টেকনোর নিজস্ব iOS 12 বেসড অ্যান্ড্রয়েড 13। ইউআই নিয়ে শুধু একটি কথাই বলবো, বিভিন্ন ব্লুটওয়্যার বা অপ্রয়োজনীয় অ্যাপস দিয়ে ঠাসা এর ইউআই। যদিও অনেক অ্যাপস আনইনস্টল করা যায়, তারপরেও ইউআইটাকে নিয়ে টেকনোর আরেকটু কাজ করা উচিত। ইউআইটাকে যত হালকা রাখা যায়, কাস্টমার ততই স্যাটিসফাইড থাকে। এই ফোনটিতে থাকছে মোট 3টি ক্যামেরা,
যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স। সেকেন্ডারি ক্যামেরাটি 0.08 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটি নিছক নাই মামার চেয়ে কানা মামার নামান্তর। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের গ্লোয়িং সেলফি ক্যামেরা উইথ ডুয়েল ফ্ল্যাশ। সামনে ফ্ল্যাশ লাইট থাকাটা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ব্যাপারটা বেশ ভালোই লাগে। ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলি, ফোনের প্রাইস বিবেচনায় এর মেইন ক্যামেরার ছবিগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়, বরং ভালোর কাতারেই থাকবে। ছবিগুলো যথেষ্ট শার্প, ওভার স্যাচুরেটেড বা কালার বুস্টআপের কোনো ইস্যু নেই। ডিটেইলের পরিমাণ কিছুটা কম হলেও ডাইনামিক রেঞ্জ বেশ চমৎকার ছিল। মোট কথা, আটা ময়দা বিহীন ক্লোজ টু ন্যাচারাল ছবি পাবেন এর মেইন ক্যামেরা থেকে। 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া না দেওয়া উভয়ই সমান। পোর্ট্রেট ছবির সাবজেক্ট সেপারেশন একদমই ঠিক থাকে না, তাছাড়া ব্লারটাও অনেকটা আর্টিফিশিয়াল মনে হয়। সেলফির কথা বললে এর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থেকে বেশি কিছু আশা না করাই ভালো, কেননা এর ছবিতে ডিটেইলের প্রচুর ঘাটতি থাকে। যদি এক কথায় বলতে হয় তাহলে ওকে লেভেলের বা কাজ চালিয়ে নেওয়ার মতো সেলফি পাবেন এর থেকে। ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজ মানের। টেকনো স্পার্ক 10 কে পাওয়ার আপ করছে 5000 মিলিঅ্যাম্প আওয়ারের মেসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে বক্সে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এর ব্যাটারি ব্যাকআপের কথা বললে নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এর থেকে, আর হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টার মতো এসওটি বা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপটা অনেকখানি নিজেদের ইউজের উপর নির্ভর করে, তবে ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপস চালু করে রাখবেন না। তো এই ছিল টেকনো স্পার্ক 10 এর রিভিউ। এবার যদি আমরা ফাইনাল ক্যালকুলেশনে আসি যে এই ফোনটি কাদের কেনা উচিত, কারা এর থেকে বিরত থাকা উচিত, তাহলে প্রথমেই বলবো যারা রেগুলার ইউজের জন্য ফোন খুঁজছেন তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন একে। আর যারা এই বাজেটের মধ্যে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য এটিকে এড়িয়ে যাওয়াই ভালো হবে। যাই হোক, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।